সরকারের অস্তিত্ব বিলীন, দেশের 90% আর্মির দখলে চলে গিয়েছে। এবার সরকারিভাবে ঘোষণা করল বাংলাদেশি সেনা। দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআর এর আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে, এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন যাচ্ছেন তিনি? আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। চারদিকে খুশির বন্যা নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে আরো একটা লজ্জাজনক অধ্যায়ের সূচনা করে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই লজ্জাজনক ইতিহাসের নেপথ্যের যে নায়ক সে হলো ডক্টর আসিফ নজরুল। যে জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে, সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, বরং জামাতের সাথে মিটিং এ কি আলোচনা হয়েছে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে একটি হলো, স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না, ওনাকেও গদি থেকে। কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরো বেশি তোলপাড় সৃষ্টি করা নিউজ। দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরেকজন প্রধান বিচারপতি, আজকে তারা বৈঠক করেছে। দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্য যথেষ্ট এই খবরটা। জরুরি বলেই এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে। এটার কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতিতেই। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল ঘটনাগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে, সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআর এর আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআর এর কর্মবিরতির কারণে, সব মিলিয়ে 25 বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে। এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন তার এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তি লগ্নে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন যাচ্ছেন তিনি? তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ? তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন, সেই কয়দিনে দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয়, তাহলে সমাধানটা কে দেবেন? তিনি কি অনলাইনে সব কাজ করবেন? সেই সকল প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। কেন প্রধান উপদেষ্টা আজকে রাতে জাপান উড়াল দিচ্ছেন? বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা, যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন, তাহলে সেটা ভয়ানক। পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। জুলকারনাইন শাহের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন, গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তুলে নিয়ে এসেছেন। গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদিও তিনি পোস্টটা দিয়েছিলেন যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দুতিয়ালি করতে প্রধান উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি জাপানে কোনো মিটিং করবেন কিনা, এই আলোচনাও চতুর্দিকে চলছে। এই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন সচিব। সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সহায়তা চাইবে, এমনটাও জানানো হয়েছে। মূলত নিক্কই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যই প্রধান উপদেষ্টা যাচ্ছেন। বাকি যে কথাগুলো, যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং হবে, এগুলো আসলে ফর্মালিটি। এগুলো গত কিছুদিনে অনেক দেখা গেছে এবং জুলকারনাইন শাহের যেটা বলেছেন যে গত 9.5 মাসে প্রফেসর ইউনূস যে পরিমাণ বিদেশ সফর করেছেন, এর চাইতে রাষ্ট্রপ্রধান হিসেবে বেশি বিদেশ সফর করেছেন শুধুমাত্র পৃথিবীতে একজনই, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আশাবাদী, তাছাড়া কেউ এর চাইতে বেশি বিদেশ সফর করেননি। কিন্তু বিদেশ সফর থেকে, প্রধান উপদেষ্টার বিদেশ সফর থেকে বাংলাদেশের অর্জন প্রায় শূন্যের কোটায়। বিনিয়োগ তো আসেনি, বরং গত 9 মাস 9.5 মাসে বিনিয়োগ কমেছে, শোনা যাচ্ছে 72%-এরও বেশি। ব্যবসা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। সচিবালয়ে যখন চরম অচলাবস্থা চলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারগুলো যখন এখনও ঝুলে আছে, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে কি হবে না এরকম আলোচনা, যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো আলোচনা তৈরি হচ্ছে সমাজে, তখন প্রধান উপদেষ্টা কেন একেবারে অভিভাবকহীন করে, দেশ এবং সরকারকে অভিভাবকহীন করে জাপান সফরে এবং নিক্কই সম্মেলনে তার উপস্থিতিটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, সেটার সমালোচনা হচ্ছে। আসলে সেখানে কি হবে? আর এই যে 4 দিনের সফর তিনি করবেন, শোনা যাচ্ছে জাপান সফরের পরে তার আরও সফর রয়েছে কাছাকাছি সময়ে। এই যে সফরগুলো, এই সফরগুলো থেকে আদতে কোনো অর্জন হচ্ছে না বলেও সমালোচনা রয়েছে। কিন্তু জাপান সফরে যে 4 দিন থাকবেন, সেই 4 দিন যাওয়া আসা মিলিয়ে যদি 6 দিন হয়, তাহলে এই 5-6 দিন দেশ যে অনিশ্চয়তার মধ্যে থাকবে, সেই অনিশ্চয়তার মধ্যে দেশে যদি আরও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কারণ বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি, ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু ঝুলে আছে, সচিবালয়ে রীতিমতো দাবানলের মতো আন্দোলন চলছে, আর্মিকে এখনও সমঝোতায় আনা যায়নি। এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে তার এই দেশ ত্যাগটা একটু রিস্কি হয়ে যায়। আবার অনেকে আগ বাড়িয়ে এই কথাও আলোচনা করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস পরিস্থিতি খারাপ দেখে হয়তো দেশের বাইরে আপাতত সফরে যাচ্ছেন, যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তিনি দেশের বাইরে থেকে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। সেরকম সম্ভাবনাও কি থাকতে পারে? আমার মনে হয় যে সেরকম সম্ভাবনা থাকার প্রশ্ন আসে না, কারণ প্রফেসর ইউনূসের মতো একজন পৃথিবী বরেণ্য মানুষ দেশের বাইরে যে লুকিয়ে লুকিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন কিংবা বলবেন যে তোমরা তোমাদের মতো করে চালাও, আমি আর এগুলো দেখতে পারবো না, এরকম কোনো সম্ভাবনা নিশ্চয়ই তিনি ঘটাবেন না। সেরকমটা জাতি প্রত্যাশাও করে না। কিন্তু প্রশ্ন উঠেছে জাপান সফরে এই মুহূর্তে দেশের অত্যন্ত ক্রান্তি লগ্নে তিনি কেন যাচ্ছেন, কেন যেতে হচ্ছে, পেছনের কারণটা কি? দর্শক, আপনার কি মনে হয় কেন তিনি যাচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কেমন যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিনকাল? রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন, নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে। কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে, কিছু প্রশংসার যোগ্য হয়েছে, নানান বৈঠক হয়েছে, সমাবেশ হয়েছে। কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো। ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের কথা বলছেন, যে এটা নাহিদ দাবি করছে, এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন। কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই, এটা নাহিদের বানানো কথা। কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেথি নিতে চাইছেন। অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে। আর এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব, এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত, তিনি এক বক্তব্য দিয়ে বসছেন, যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে। তিনি বলছেন যে ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে, কথা কিন্তু সত্য। আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলা, যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে, কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছেন, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে। বাট ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন, তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে, উনি বিদায় নিতে পারবেন না। মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না। ওনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে, বিভিন্ন জায়গায় এক একজন এক এক ভাষা প্রয়োগ করে, সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে, সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে? কেউ কেউ বলছেন বাড়ছে, কেউ কেউ বলছেন ভাই কাদের বাড়ছে? এনসিপির নেতাকর্মীদের বাড়ছে, বাকিদের কেউই শান্তিতে নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোসর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? মাসুদ কামালের এই বক্তব্য শতভাগ যৌক্তিক। ঘটতেছে বাংলাদেশে, রাস্তায় একজনকে পিটাইতেছে, বলতেছে স্বৈরাচারের দোসর, ফেসিস্টের দোসর। এটি তার পরিচয়। সত্য মিথ্যা জানার টাইম নাই, পিটাও, মব করো, লুটপাট করো। তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে, কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে। আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা। তো তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার, যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি, এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না। 25 আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন। তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ, মানে ডক্টর ইউনূসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই, আমি এগুলো বুঝি না, অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না,
তাদের কি বলবো, আমি নিজেই ভুল করি। আচ্ছা, এখানে মোট কথা মুর্দা কথা, তিনি যতটুকু বক্তব্য, বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে, তার এই সাক্ষাৎকারটা এসেছে যে আওয়ামী লীগকেও তিনি বিভাজন করছেন। মাসুদ কামালের দাবি, ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন। আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত, জঙ্গি ট্যাগ দিয়া, তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া, দাড়ি টুপি থাকলে, এরকম কিন্তু অনেক করছে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই। আবার এই মুহূর্তেও ডক্টর ইউনূসের শাসনামলে ফেসিবাদের দোসর হলে এটা করা যাবে না, নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোসর, ওইটা করলে ভারতের এজেন্ট, ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে, এগুলো আসে। তাহলে ট্যাগিং এর যে রাজনীতি, এটা কি ডক্টর ইউনূস সরকার বন্ধ করতে পেরেছেন? পারেননি। তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন? না, তিনি তো নিরপেক্ষ সরকার, কিন্তু তার নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন? কোনোভাবে পারেন নাই। এনসিপির প্রতি তার আশীর্বাদ, তার ভালোবাসা, সাপোর্টিং, সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো, এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য, এবং তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য। আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন। ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে, অলরেডি আগামীকালকে 15 লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে, এই সিচুয়েশনগুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, বিএনপি বলতেছে আদায় করে নিবে অনেক ক্ষেত্রে, তো সে আদায় করার যদি সিচুয়েশন হয়, ডক্টর ইউনূসের স্বাভাবিক পদত্যাগ হবে না, মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না, তাকেও তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে, অথবা তাকে বাধ্য করা হবে, এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে। আর সেখান থেকে হয়তো মাসুদ কামাল সাহেব বাকি কথাগুলো বলছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।